এমন অনুনয় করে কথাটা বললেন যে আমি আর যেতে পারলাম না। আমি সোজা গিয়ে আঙ্কেল আর আন্টির সামনে দাঁড়ালাম। আন্টি সাদিয়াকে কোলে নিলেন এবং আঙ্কেল আমাকে আন্টি আর তার মাঝখানে বসালেন। হ্যাঁ আঙ্কেল, বলুন কি বলবেন আমাকে। তোমাকে কেমন করে কথাগুলো বলবো মা, সেটা বুঝতে পারছি না আমি। আপনি নির্ভয়ে বলুন আঙ্কেল। তাছাড়া আমি আজ আপনাদের কারণে বেঁচে আছি। আসলে মা, আমরা চাই তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকো। এই তো আছি আঙ্কেল। আলো মা, তোমার আঙ্কেল সেই কথা তোমাকে বলে নাই? তাহলে কি বলেছে আন্টি? আসলে আমরা চাই সাদিয়ার একজন বাবা হোক, তোমারও জীবনসঙ্গী থাকুক। ব্যাপারটা আসলে বুঝলাম না আন্টি, একটু পরিষ্কার করে বলবেন কি বলতে চান? আসলে মা, আমরা চাই তুমি আনাফকে বিয়ে করো, আর আনাফও তোমাকে মনে মনে অনেক বেশি ভালোবাসে। আর আমার বাকি ছেলে মেয়েগুলো তোমাকে তাদের ভাবি হিসেবে মেনে নিতে চায়। আন্টির কথাটা শুনে এবার আমি ওনাদের মাঝখান থেকে উঠে দাঁড়ালাম। আন্টির কথা শুনে আমার মেজাজটা আরো বিগড়ে গেল। তবুও নিজেকে সংযত রেখে আমি আন্টিকে বললাম, দেখুন আন্টি, এটা কখনো কোনোদিনও সম্ভব না। আমি আপনার ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, বিয়ে শব্দটাও তুলতে চাই না। কেন মা, কি হয়েছে? আমার ছেলে কি দেখতে খারাপ? তার কি কোনো যোগ্যতা নাই? নাকি সে কোনো কাজকর্ম করে না? নাকি এই পরিবারের সবাই খারাপ মানুষ? আমি সেটা বলি নাই আন্টি। আপনার ছেলে সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু আমি তাকে কখনো এইসব বিয়ে নিয়ে ভাবি না। দেখো মা, তুমি তো একা, তোমার জীবনে কেউ নেই। তাই তো আমরা চাচ্ছি তোমার জীবনেও একাকিত্ব দূর হোক। আর তোমার মতো লক্ষ্মী মেয়ে কজনের ঘরে বউ হতে পারে? আমার একাকিত্ব জীবন অনেক ভালো আন্টি। আর আমি আপনার ছেলের যোগ্য না। আপনার ছেলে আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করে তার জীবনে। আমাদের অন্য কোনো বউ লাগবে না, তুমি হলেই হবে আমাদের। যে মেয়ে অল্প পরিচয়ে সবাইকে আপন করে নিতে পারে, সে মেয়ে আর যাই হোক, কারো ঘরের বউ হলে সে ঘরে কখনো অশান্তি থাকবে না। এর মাঝে আনাফের ছোট ভাই বোনগুলো আঙ্কেল আন্টির রুমে ঢুকলো। তারা আমাকে চারদিক থেকে ঘিরে নিল। আল্লো আপু, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ আপু, তুমি আর না করো না। আপু অন্তত সাদিয়ার একজন অভিভাবক হোক, আর সাদিয়া আর কতদিন বাবার ভালোবাসা পাবে না? আলু আপু, তুমি তো বলেছিলে পৃথিবীতে তুমি একা, তোমার কেউ নেই, এমনকি তোমার স্বামীও নেই। তাহলে দ্বিতীয় কাউকে আপন করতে দোষ কোথায়? আলো মা, দেখো, তুমি আনাফকে বিয়ে করলে একটা পরিবার পাবে, সাদিয়া বাবা পাবে, আর তুমিও জীবনসঙ্গী পাবে। আমার ছেলে যে তোমাকে পছন্দ করে আমরা বাবা মা হয়েও জানি। আর তোমার সবকিছু জেনে শুনেই তোমাকে আমরা এবারের বউ হিসেবে, এ বাসার বড় বউ হিসেবে চাই। এভাবে আর একা একা কত থাকবে? সাদিয়াও বড় হচ্ছে। যখন সাদিয়া জানতে চাইবে ওর বাবা কে, তখন কি বলবে? চুপ করুন আপনারা, অনেক বলেছেন। আমি কি একবারও বলেছি সাদিয়ার আব্বুর সাথে আমার ডিভোর্স হয়েছে কিংবা ওর আব্বু মারা গেছে? আমার স্বামী এখনো বেঁচে আছে। আর আপনাদের থেকেও আমার একটা অনেক বড় পরিবার আছে। এসব তুমি কি বলছো মা? আলো আপু, এসব তো কোনোদিনও বলো নাই। আমার নাম আলো নয়, আমার নাম চাঁদনি। আর আমার স্বামী আমাকে ভালোবেসে চাঁদ বলেই ডাকে। মানে? মানে? সবাই অবাক হয়ে। বাঙালি নারীর একবার বিয়ে হয়। যদি স্বামী মারা যায় বা ডিভোর্স দেয়, সেক্ষেত্রে যদি কোনো নারী বিয়ে করতে চায় করতে পারে। মানুষ একজনকেই ভালোবাসে, মানুষের মনও একটা। আমার মতে মানুষ একবার জন্মে একবার মরে, আর একজনকেই ভালোবাসে এবং একজনকেই বিয়ে করে। কিন্তু এতদিন আমরা যা জানতাম। যা জানতেন সব ভুল জানতেন। আমি চাইনি সত্যিটা বলতে। যদি সত্যিটা শোনার পর আমাকে পর করে দেন। আমাদের কে কি এই চিনলি তুই? আজ আমরা তোর জীবনের সবকিছু জানতে চাই। আমরা জয়েন্ট পরিবার। বাবারা দুই ভাই এক বোন। ফুপিমা সবার বড়, তারপর আমার বড় আব্বু, এবং সবার ছোট আমার বাবা। ফুপিমার একটাই ছেলে, নাম শামীম। বড় আব্বু 3 মেয়ে 2 ছেলে। আর আমরা এক ভাই এক বোন। ভাইয়ার যখন জন্ম হয় তখন আমার মা মারা যায়। আর তখন থেকে আমাদের বাবা আমাদের খেয়াল রাখে না। ছোট থেকে ফুপিমা আমাদের 2 ভাই বোনকে অনেক যত্নে বড় করেন। এরপর সব ঘটনা তাদেরকে বললাম। আপু, তুমি শামীমের সাথে অন্যায় করেছো। শুধু অন্যায় না, নিজের লড়াই করার মতো ক্ষমতা সত্ত্বেও তুমি লড়াই করো নাই। আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। মেয়ে কখনো পিতামাতার কাছে অন্যায় করে নাকি? তোমার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। আর আমরা না জেনে তোকে আনাফের সাথে বিয়ে দেওয়ার কথা বলেছি। আসলে আগেই সব সত্যিটা বলে দিলে আজ এমন হতো না। এবার তুমি সাদিয়া দাদু ভাইকে নিয়ে ঘুমাতে যাও। আমি যেই না আঙ্কেল আন্টির রুম থেকে বের হয়েছি তখন দেখি দরজার আড়ালে আনাফ চৌধুরী দাঁড়িয়ে আছে। হয়তোবা আমাদের সব কথা তিনি শুনেছেন। হয়তোবা তার মনে যে ভালোবাসার বীজ বুনেছিল সেটা আজ ধ্বংস হয়ে গেল। কিন্তু এখানে তো আমার কোনো দোষ নাই। আমি তো এমন কোনো কাজ করি নাই যে তাকে ইমপ্রেস করেছে আর সে আমাকে পছন্দ করেছে।
ভালোবাসা কখনো একদিক থেকে হয় না, দুটি মনের পরিপূর্ণ মিল থেকে ভালোবাসা হয়। আর সত্যিকারের পরিপূর্ণ ভালোবাসাগুলো একদিন পূর্ণতা পায়। আনাব চৌধুরী আমাকে দেখে হন করে তার রুমে চলে গেল। আমি তার পিছু পিছু তার রুমে গেলাম। আপনি কি এখনো আবেগের বশে থাকবেন? আসলে আবেগ কিনা জানি না, কিন্তু এটা সত্যি, আপনাকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু কি আর করার, সবাই তো আর দুনিয়ার সবকিছু পায় না। আর আমার ভালোবাসাটাও এক সাইডের, তাই কষ্টটা কমই পাবো আমি। দেখেন, আপনি এখনো কিন্তু ঘোরের মাঝে আছেন। আপনি প্লিজ বাস্তবে আসার চেষ্টা করুন। আমি বিবাহিত, আমার স্বামী সন্তান আছে। আর আমি চাইলেও কাউকে আমার স্বামীর জায়গা দিতে পারি না। এখন আমি যদি বলি আপনার স্বামী বিয়ে করে সংসার করে সুখে আছে, আমি তো তাই চাই বলেই আজ এত দূরে পড়ে আছি। সে যদি অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? মুখ সামলে কথা বলবেন আনাব চৌধুরী। আমার স্বামী আমার সব, আর আমার সবকিছুই তার জন্য। আমি শুধু আপনাকে পর করে দেখলাম, এখন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন কিনা তাতে বুঝলাম সত্যি আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। মানে কি? মানে হলো, এতক্ষণ আমি আপনাকে পরীক্ষা করে দেখছিলাম। ইস, শামীমের আগে যদি আপনার সাথে আমার দেখা হতো। এখনো কি এসব বলবেন আমাকে? আরে, আপনি রাগ হচ্ছেন কেন? মজা করেছি তো। তো যাই হোক, আজ থেকে আমরা ভালো বন্ধু, আর এতদিন যা কিছু হয়েছে সবটা ভুলে যান। আচ্ছা তাহলে বন্ধু হিসেবেই বলি, এবার একটা মেয়ে দেখে বিয়ে করে নেন। সেটা আর বলতে হবে না, 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব। রাত অনেক হলো, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আর আমার মেয়ে রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আজ আবারও একবার শামীমের কথা, পরিবারের সবার কথা মনে পড়তেছে। এর মাঝে হঠাৎ করে সাদিয়া আমাকে বলল, আম্মু, আমার আব্বু কই? আমার আব্বু কোথায় জানো আম্মু? স্কুলে সবার আব্বু আসে, শুধু আমার আব্বুই আসে না কেন? আমি তোমার আব্বু আর আমি তোমার আম্মু। এখন বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। এ বাবাকে আমাকে রাগ দেখাও কেন আম্মু? আমার বুঝি আব্বুকে দেখতে ইচ্ছে করে না? আমার বুঝি আব্বুর আদর ভালোবাসা পেতে মন চায় না? বলো না আম্মু, আমার আব্বু কোথায় আছে? কোথায় গেলে আমি আব্বুকে পাবো? এখন কি করে আমার মেয়েটাকে আমি বুঝাই, কি করে তাকে সবকিছু বলি? এ খোদা, এ কেমন পরীক্ষা নিতেছো এখন আমার? আমিও তো চাই মেয়েটা আমার বাবার ভালোবাসা পাক, দাদা দাদি মামা সবার ভালোবাসা পাক। কিন্তু আমি যে চাই না নওশিন আপুর সংসারের সুখটা নষ্ট হয়ে যাক। আম্মু, তুমি কাঁদো না। আমি কখনো আর আব্বুর কথা বলবো না, তোমাকে কষ্ট দিব না। এই কথা বলেই আমার পিচ্ছি মেয়েটা তার ছোট ছোট হাত দিয়ে আমার চোখের জল মুছে দিল। আমি সাদিয়ার গালে মুখে অনেকগুলো চুমু দিয়ে বুকে জড়িয়ে আরো কাঁদতে থাকলাম। এবার বুঝতে পেরেছি মেয়েটা ঠিক ওর বাবার মতোই হয়েছে। আমি সাদিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন আনাব চৌধুরী আমাকে আর সাদিয়াকে নিয়ে প্রথমে সাদিয়ার স্কুলে গেল। সেখানে সাদিয়াকে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিস গিয়ে যে যার কাজে লেগে পড়লাম। আনাব চৌধুরী এখন আর আমাকে আগের মতো বুঝায় না সে আমাকে ভালোবাসে। আমি এখন কম বেশি অফিসের সব কাজ করি এবং বাইরেরও যে সাইডের কাজগুলো আছে সেগুলো দেখাশোনা করি। সেদিনের পর আমি বা সাদিয়া কেউ আনাব চৌধুরীর বাসায় যাই নাই। একদিন হঠাৎ করে আনাব চৌধুরী আমাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে আগে থেকে একটা মেয়ে বসেছিল। আমরা গিয়ে মেয়েটার কাছে বসলাম। তারপর আনাব চৌধুরী বলতে লাগলো, মিসেস চাঁদনি, এ হলো আমার হবু বউ, এবং এ আমাকে সেই কলেজ জীবন থেকেই ভালোবাসে। আর ওর নাম হচ্ছে নাফিসা। আর নাফিসা, যার কথা তোমাকে বলেছিলাম, ইনি হলো সেই আলো, মানে চাঁদনি। আপনার কথা অনেক অনেক শুনেছি আনাফের কাছে, আর আজ আপনাকে কাছ থেকে দেখতে পেরে অনেক ভালো লাগলো। আমি কি এমন যে এভাবে বলতেছেন? জানেন তো, আমি সেই কলেজ জীবন থেকে আনাফকে পছন্দ করি। এমনকি মেয়ে হয়েও 1000বার আনাফকে প্রপোজ করেছি, কিন্তু কখনো আমার ভালোবাসা গ্রহণ করে নাই। শেষ অবধি ছিলাম আনাফের আশায়। যখন শুনলাম আনাফ আপনাকে পছন্দ করে, তখন তো আশা ছেড়ে দিয়েছিলাম। পরে যখন জানতে পারলাম আনাফকে আপনি ভালোবাসেন না আর আপনি বিবাহিত, তখন যেন দেহে প্রাণ ফিরে আসে আমার। আর আজ আপনার কারণেই আমি আনাফকে আপন করে পেতে চলেছি। আমি কিছুই করি নাই। আর আমার জীবনে যা হয়েছে তা না হলে হয়তো আজ আনাফের সাথে আমার দেখা হতো না। আর আপনাদের দুজনকে বিয়ের শুভেচ্ছা। এই যে ধরুন আমাদের বিয়ের কার্ড, পরশু আমাদের বিয়ে। পরশু বিয়ে, আর আজকে জানলাম আমি। মনে করুন এটা একটা সারপ্রাইজ, আর আপনাকে তো বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তখন তো আর অতটা গুরুত্ব দেয়নি সেই কথাই। আচ্ছা যাই হোক, আমি সময় মতো হাজির হব। শুধু রাজি হলে হবে না, বিয়ের সব দায়িত্ব আপনার।
আর আপনাকে এখন আমাদের সাথে গিয়ে বিয়ের কেনাকাটায় সাহায্য করা লাগবে। আমি কেন যাব? আপনারা নিজেরা যান না। তাতে আপনাদের একটু হলেও সময় হবে দুজন দুজনকে বোঝার, জানার, এমনকি ভালোবাসার কথা বলারও। কি যে বলেন না আপনি! আমরা তো আগে থেকে একে অপরকে জানি। বিয়ের পর অনেক সময় পাবো, তখন দুজন দুজনকে সময়ও দিব এবং দুজন দুজনকে ভালোবাসবো। এত কথা বাদ দেন তো, এবার চলেন। হাতে আমাদের সময় একেবারে কম। তারপরে কি করার, যেতে মন না চাইলেও বাধ্য হয়ে গেলাম ওনাদের সাথে। তবে ওনাদের সাথে শপিং করতে যাওয়ার আগে সাদিয়াকে স্কুল থেকে তুলে নিলাম। তারপর সবাই মিলে শহরে বড় একটা শপিং মলে গেলাম বিয়ের কেনাকাটা করার জন্য। আনাব চৌধুরী নিজে পছন্দ করে নাফিসার জন্য বিয়ের সবকিছু কিনে দিল। নাফিসা আনাব চৌধুরীকে তার পছন্দ মতো সবকিছু কিনে দিল। শেষে সাদিয়ার জন্য কিছু জামা জুতা ইত্যাদি কিনে দিল। আমাকেও দিতে চেয়েছিল, কিন্তু আমি নিজে থেকে নিতে চাইনি। শপিং শেষ করে রাস্তা ধরে ফুচকার দোকানে সবাই মিলে ফুচকা খেলাম। সেখান থেকে আলাদা একটা রিক্সা নিয়ে সাদিয়া সহ চলে আসলাম। অবশ্য আনাব চৌধুরী তার বাসায় যেতে বলেছিল, কিন্তু আমি সেখানে যাইনি। বাসায় এসে রান্না করে মামে খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। কিন্তু সাদিয়া আমাকে হঠাৎ করে বলল, মামুনি, আজকে ঘুম আসতেছে না। কেন মামুনি, কি হয়েছে যে ঘুম আসতেছে না? মামুনি, আজকে শামীম আর চাঁদনির গল্পটা আমাকে বলবি? কি করে তাদের প্রেম হলো, আর ওই খাটাস নওশিনটাই বা কেমন করে আসলো? অতীত। যখন আমার ছোট ভাই শাওনের জন্ম হয় তখন আমার আম্মু মারা যায়। তারপর বাবাও কেমন জানি নেশা করা শুরু করে দেয়। বড় আব্বু আর ফুপিমা আব্বুকে বিয়ে দিতে চাইলে আব্বু বিয়ে করতে রাজি হয় না। তখন আমাদের দেখাশোনার দায়িত্ব পড়ে ফুপিমা আর দাদিমার কাছে। শাওনের যখন 6 বছর তখন দাদিমা মারা যায়। অন্যদিকে নওশিন আপুকে তখন বড় আব্বু বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়, কারণ সেখানেই তার আরো 1 মেয়ে আর ছেলে আছে। ফুপিমার সাথে সারা দিন রাত কাটতো আমাদের 2 ভাই বোনের। আমার পড়াশোনার দায়িত্বটা পড়ে শামীম ভাইয়ের কাছে। কিন্তু ভাইয়া ছিল খুব রাগী। পড়াশোনা একটু ফাঁকিবাজি করলে খবর খারাপ করে দিত। মারতে মারতে হাতের তালু লাল করে দিত। তাই শামীম ভাইয়াকে শিক্ষা দেওয়ার জন্য আমি রোজ তার সাথে কিছু না কিছু করতাম। একদিন বিলাই চিমটি এনে ভাইয়ার শার্টের মধ্যে দিছি। উফ, ভাইয়ের কি নাচ! আমাকে যেদিনই মারতো সেদিনই আমি ভাইয়ার সাথে কিছু একটা করতাম। যেমন টুথপেস্টে কালি ঢুকিয়ে দিতাম, প্যান্টের জিপার নষ্ট করে দিতাম, শার্টের বোতাম খুলে রাখতাম, পরিষ্কার জুতার মধ্যে ময়লা রাখতাম, বিছানাতে মরা ইঁদুর রাখতাম, গোসল করতে গেলে পানি লাইন বন্ধ করে দিতাম ইত্যাদি। মেয়েরা আরো যত রকম ন্যাকামি জানে আর কি। কিন্তু ভাইয়া খুঁজে পেত না এসব প্রতিদিন তার সাথে কে করে। চাঁদনি, তুই যে প্রতিদিন শামীমের সাথে এসব কাজ করিস, যদি একবার জানতে পারে শামীম, তখন তোর কি করবি ভাবতে পেরেছিস? তাহলে তোমার ছেলে প্রতিদিন আমাকে মারে কেন? তোকে কি আর সাদে মারে নাকি? তুই স্কুলে গিয়ে তোর বন্ধু বান্ধবীর সাথে কি কি করিস তা জানিস? আর সেদিন কাজের মেয়েটার সাথে কিভাবে মিথ্যা বলে তাকে কাঁদালি? আমার এসব করতেই ভালো লাগে ফুপিমা। আর হ্যাঁ, তোমার ছেলেকে আমার সাথে লাগতে মানা করিও, না হলে কিন্তু আরো অনেক কিছু করব আমি। এবার যদি শামীমকে সব বলে দেই আমি, তখন তুই কি করবি? জড়িয়ে ধরে এই কাজ ভুলেও করো না ফুপিমা, তাহলে তোমার ছেলে আমাকে জ্যান্ত রাখবে না। নে, হয়েছে, ছাড় এবার। যা, ফ্রেশ হয়ে স্কুলে যা তুই এবার। আমি ফ্রেশ হয়ে স্কুলে গেলাম। গিয়ে আমার প্রাণপ্রিয় বান্ধবীর সাথে একটু মজা করলাম। তারপর স্কুল শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে পড়ার টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে আমাকে পড়ানো শুরু করে দিল। কি রে, তোর পড়াশোনা দেখি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার এসব পড়াশোনা করতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে তোর? মানুষের সাথে মজা করা, একজনের সাথে আরেকজনের ঝগড়ায় লাগিয়ে দেওয়া? আমি তো এসবের কিছুই করি না। সব জানা আছে আমার খুব ভালো করে। আর 3 মাস পর তোর এসএসসি পরীক্ষা, আর তোর কিনা পড়াশোনা এখন ভালো লাগে না? আমি তো রোজ পড়তে বসি আপনার কাছে। নে, ভালো করে পড়। আর গণিত বের করে বীজগণিতের অঙ্ক যেগুলো দিয়েছিলাম তা কর। এভাবেই চলতেছিল জীবন আমার। বাবার ভালোবাসা কি তা কখনো বুঝতে পারিনি। সব সময় ছায়ার মতো পাশে ছিল ফুপিমা আর শামীম ভাইয়া। বড় আব্বু বড় আম্মু অবশ্য পাশে ছিল, কিন্তু জানেন তো, সবার আগে নিজের সন্তান, তারপর অপরের সন্তান। ঠিক এমনই আমার বড় আব্বু বড় আম্মু। ছোট ভাইকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি। মায়ের ভালোবাসা তো পাইনি, তাই নিজের সবটা উজাড় করে দিয়ে ছোট ভাইকে ভালোবেসেছি। শুধু যে একাই আমি তাকে আদর যত্ন ভালোবাসা দিয়েছি তা না, এর বাইরেও সবাই তাকে ভালোবাসা দিয়েছে, কারণ সে হলো বাসার সবার ছোট সন্তান। চাঁদনি, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? চল আমার সাথে রান্না করে, তোকে রান্না শেখাবো আমি। আমি রান্না শিখে কি করব ফুপিমা? তুই তো এখন বড় হচ্ছিস মা, তোকে বিয়ে দিতে হবে। শ্বশুর বাড়ি গেলে সেখানে সবার দায়িত্ব কাঁধে এসে পড়বে তোর। আমাকে কি এক্ষুনি তাড়িয়ে দিতে চাচ্ছ? দেখো দেখি মেয়ের কাণ্ড, তোকে কেন তাড়িয়ে দিব এখন?
আরে বাবা, এটাই তো তোর উপযুক্ত সময় সব কাজ শিখে নেওয়া। আমি তো বাসার কম বেশি সব কাজ পারি, টুকটাক রান্নাও তো করতে জানি। টুকটাক জানলে হবে না মা, তোকে একেবারে সব শিখে নিতে হবে। আমার নিজের মেয়ে হলে কি তুই আমার কথা শুনতি না? আমি আর কথা না বাড়িয়ে ফুপিমার সাথে রান্নাঘরে গিয়ে রান্না করা শিখতে লাগলাম। প্রতিদিন ফুপিমা আমাকে সব ধরনের রান্না করা শেখাতো, আর আমিও সব শিখে নিতাম। আলহামদুলিল্লাহ, আমি এসএসসি পাশ করেছি, তবে রেজাল্টটা অনেক খারাপ হয়েছে আমার। এর জন্য শামীম ভাইয়ের কাছ থেকে কত যে কথা শুনতে হয়েছে আমাকে। বাসায় সবাই প্রতিদিন আনন্দ করি, এক মুহূর্তের জন্য মনে হয় না আমরা কেউ কষ্টে আছি। সবাই মিলেমিশে একসাথে থাকি, কিন্তু এর মাঝে আমার আনন্দে পানি ঢেলে দিল শামীম ভাইয়া। চাঁদ, ওই চাঁদ, চাঁদনির বাচ্চা। আমি ভয়ে আমার রুম থেকে দৌড়ে ভাইয়ার সামনে আসলাম। বসার রুমে ফুফা, বড় আব্বু, বড় আম্মু, ফুপিমা সবাই আছে। আমাকে ডাকছিলেন ভাইয়া? আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোকে কলেজে ভর্তি করার আগেই কলেজের সব বই কিনে দিব। আর হ্যাঁ, আজকে থেকে তোর পড়াশোনা আবার চালু। এখন কেন পড়তে হবে? আমি তো এখনো কোনো কলেজে ভর্তি হইনি। এটা আমি আর তোর বড় আম্মু সিদ্ধান্ত নিয়েছি। এমন রেজাল্ট করেছিস, ভালো একটা কলেজেও তোকে ভর্তি করতে পারবো না। সব সময় শুধু মজা হাসি ঠাট্টা নিয়ে পড়ে থাকিস। আর এভাবে মেয়েটাকে বলতেছো কেন তোমরা? দুলা ভাই, আপনি চুপ করেন তো। একে এবার শিক্ষা দিবে শামীম। কেন পড়তে পারবে না? এবার হারে হারে টের পাবে। ছোট মানুষ, ধীরে ধীরে শিখে নেবে। চাঁদনি এখন আর ছোট নেই দুলা ভাই। আর এদিকে শামীমের পড়াশোনাও শেষের দিকে। আর নৌসিনও প্রায় 3 বছর পরে পড়াশোনা করে দেশে আসবে। আমি আমার মেয়েকে যতটা ভালোবাসি, ঠিক ততটাই চাঁদনিকেও ভালোবাসি। চাঁদ, বিকেলে টেবিলে পড়ার জন্য বসে পড়বি। আমি তোর সব বই খাতা নিয়ে এসেছি। আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সায় দিলাম, আর মনে মনে ভাবতে লাগলাম কি করে এই বাদরটাকে শায়েস্তা করা যায়। সব সময় আমার পিছনে লেগে থাকে। প্রথম দিন কলেজে পড়ার কিছুই বুঝিনি, শুধু বারবার মাথা ঝাঁকিয়েছি আর মুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ উত্তর দিয়েছি। যেদিনই পড়ায় পারতাম না সেদিনই মার খেতাম। তা একদিন ভাইয়ার খাবারে খুব করে লবণ দিয়েছি। উফ, সেদিন ভাইয়া কতবার যে টয়লেটে গেছে তার কোনো হিসেব নেই। একদিন আমি ভাইয়ার শার্ট ব্লেড দিয়ে কেটে দিতে গিয়ে ভাইয়ার হাতে ধরা পড়ে যাই। ওই, তোর হাতে কি দেখি? আমার হাতে কিছু নেই, এমনি হাতটা পিছনে লুকিয়ে ফেললাম। তাহলে আমার শার্ট ধরে কি করছিলি বল? ওই তো একটু দেখতেছিলাম। নিশ্চিত কোনো ভেজাল আছে? দেখি তো কি। সামন দিক থেকে বারবার ভাইয়া আমার হাতটা ধরতে চাচ্ছে। আমি বারবার পেছনে সরে যাচ্ছি। সরতে গিয়ে ভাইয়ার বিছানার উপর পড়ে গেলাম। ভাইয়া আমার শরীরের উপরে উঠে পড়লো। দুজনের ধস্তাধস্তি শুরু হয়ে গেল। এবার আমি লজ্জা পেলাম অনেকটা। নিজে থেকে হাতটা সামনে আনলাম। ভাইয়া ব্লেডটা পেয়ে গেল। এবার মনে হয় ভাইয়ারও হুঁশ ফিরে এসেছে। আমাকে ছেড়ে দিয়ে দ্রুত উঠে সরে গেল দূরে, আর মৃদু স্বরে বলল, যা, এবার রুম থেকে বের হ। আমি মাথা নিচু করে রুম থেকে বের হলাম। ইস, কি যে লজ্জায় পড়ে গেছি আমি, তা কেমনে বলবো। এই প্রথম কোনো পুরুষের শরীরে স্পর্শ পেলাম আমি। নিজে এসব ভেবে লজ্জায় কুকড়িয়ে যাচ্ছি। আচ্ছা, ভাইয়াও কি লজ্জা পেয়েছে? অবশেষে কলেজে ভর্তি হলাম, কিন্তু সমস্যা বাঁধলো তাতে। কলেজের একটা ছেলে আমার পিছু নিয়েছে, এমনকি সে আমাকে প্রেমপত্র পর্যন্ত দিয়েছে। বারবার মানা করার সত্ত্বেও ছেলেটা পিছু ছাড়তেছে না। সমস্যা আরো বেড়ে গেল। ছেলেটা বাসার ঠিকানা পাবার পর বারবার বাসার সামনে ঘুরঘুর করে। আচ্ছা চাঁদ, ছেলেটাকে প্রতিদিন দেখি বাসার সামনে আসে আর ওই দোকানটাতে বসে থাকে। আমি তখন মনোযোগ সহকারে পড়তেছিলাম। ভাইয়ার এমন কথায় আমি চমকে উঠলাম। কোন ছেলেটা ভাইয়া? আমার কাছে বোকা সাজার চেষ্টা করবি না। এবার ভয়ে ভাইয়াকে সবটা বলে দিলাম আমি। ভাইয়া আর কোনো কথা না বলে আমাকে পড়তে বলল। পরের দিন কলেজে গেছি, আবার সেই ছেলেটা আমার সামনে এসে পড়েছে। কি হলো সুন্দরী? এভাবে আর কতদিন আমাকে তোমার পিছনে ঘুরতে হবে? দেখেন, এসব আমার ভালো লাগে না, আর আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন প্রেম করতে পারবে না সুন্দরী? তোমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার তো বিয়েও হয়নি। কে বলেছে চাঁদনির বয়ফ্রেন্ড নাই? আরে এ আবার কে? কোথা থেকে এই কথা বললো? আমি মাথাটা পেছনে ঘুরিয়ে দেখি শামীম ভাইয়া। ততক্ষণে কলেজে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গেছে। আপনি কে আমাদের দুজনের মাঝে কথা বলতে এসেছেন? ওই যে বললে না চাঁদনির বয়ফ্রেন্ড আছে কিনা, আমি হলাম চাঁদনির বয়ফ্রেন্ড। আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম। প্রমাণ কি আপনি তার বয়ফ্রেন্ড? শামীম ভাই এসে আমার সাইডে দাঁড়িয়ে এক হাত দিয়ে তার দিকে টেনে নিয়ে বলল, এই চাঁদনি, বলো তো আমি তোমার কি হই? আমি ভাইয়ার চোখের দিকে তাকালাম। তার চোখের দিকে তাকিয়ে ছেলেটাকে বলে দিলাম, হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। কিরে, শুনলি তো নিজের মুখেই। আর এখানে যারা আছো সবাই মনে রেখো, চাঁদনি আমার প্রেমিকা
এবং হবু বউ। সুতরাং আজ থেকে যেন আর চাঁদনির পিছনে কাউকে ঘুরতে না দেখি। সেদিন আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারি নাই শামীম ভাই আমাকে তার প্রেমিকা বলতেছে। হতে পারে ইফটিচিং কিংবা আমাকে উত্ত্যক্ত করার জন্য ভাইয়া এসব বলেছে। তা না হলে কি প্রতিদিন পড়ার টেবিলে কেউ কারো গার্লফ্রেন্ডকে মারতে পারে? একদিন মার খেয়ে আমার প্রচন্ড রাগ উঠে গেল, তাই সেদিন ইচ্ছে মতো তরকারিতে ঝাল দিয়েছি। দেখি আবার কেমন লাগে বেটা খাটাস। খেতে বসে যেই না তরকারি খাচ্ছে বারবার পানি পানি। ও কি করতেছে, এবার উচিত শিক্ষা হয়েছে ব্যাটার। আমি আমার রুমে এসে মনে সুখে গান গাচ্ছি। হঠাৎ দেখি ভাইয়া ধূপ করে ঘরের দরজা খুলে আমার রুমে ঢুকলো। শামীম ভাইয়ের চোখ দুটো সে কি লাল টকটকে, আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছে। আমি কিছু করিনি, এভাবে আমার দিকে কেন এগিয়ে আসছেন আপনি? আমি কিন্তু চিৎকার করব, ফু। আর বলতে পারলাম না। প্রায় 5 মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দিল। উফ, এবার তো আমার ঠোঁট জ্বলতেছে। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতেছি। এবার আমার বোধগম্য হলো একটু আগে আমার সাথে কি হয়েছে। আমি আর চোখ তুলেও শামীম ভাইয়ের দিকে তাকাতে পারতেছি না। এমন যতবার করবি ঠিক ততবার এমন শাস্তি পাবি তুই। কি মনে করেছিলি আমি কিছুই জানবো না? আমার কষ্টের ভাগ তোর সাথেও শেয়ার করলাম। কি হলো আর কি সব বলে গেল কিছুই বুঝতে পারলাম না। প্রথমবার যখন স্পর্শ করেছে তখন তো লজ্জা লেগেছিল, কিন্তু আজ তো সরাসরি ঠোঁটে কিস। এবার তো লজ্জায় মাটির ভিতরে ঢুকতে ইচ্ছে করতেছে আমার। সবকিছু যেন মুহূর্তের মাঝে হয়ে গেল। আমি সেদিনের পর থেকে আর শামীম ভাইয়ের কাছে পড়তে চাই না। এমনকি কখনো খাবার টেবিলেও তার সাথে বসে খাইনি আমি আর কখনো ভাইয়ার সামনে পড়ি নাই। হঠাৎ একদিন আমি রুমে বসে নিজে নিজে পড়তেছিলাম। শামীম ভাইয়া ধূপ করে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখে ভ্যাবাচাকা খেলাম। তার দিকে তাকাতেও কেন জানি লজ্জা কাজ করতেছে আমার। শামীম ভাই আমাকে চেয়ার থেকে টেনে তুলে দাঁড় করালেন। এরপর 2 হাত আমার 2 গালে রেখে মুখটা তার দিকে করালো। এখন দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। দুজনের চোখ দুজনের চোখের দিকেই। এখন কেন জানি কোনো লজ্জা কাজ করছে না। মায়াভরা দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে দুজন দুজনকে কত বছর ধরে দেখি না। ওই, তুই কেন এখন আমার সামনে আসিস না? আর কেনই বা আমার কাছে পড়তে আসিস না তুই? জানি না। এবার তার থেকে একটু দূরে সরে এসে, তার মানে কি তুইও আমাকে ভালোবাসিস? আপনাকে ভালোবাসি মানে? আসলে কি বলতে চাচ্ছেন আপনি? সোজাভাবেই বলতেছি, আমিও যেমন তোকে ভালোবাসি ঠিক সেই রকম কি তুইও আমাকে ভালোবাসিস? আপনি আমাকে কি রকম ভালোবাসেন সেটা আমি জানি, কিন্তু আমি আপনাকে ফুফাতো ভাই হিসেবে সম্মান করি আর ভালোবাসি। এই আমি তোকে সেই ভালোবাসার কথা বলি নাই। আমি বলেছি যারা প্রেম করে আর যে ভালোবাসা করে। এসব আপনি কি বলতেছেন? দেখেন, এসব কখনো সম্ভব না। চোখে চোখ রেখে বলতো, তুই আমাকে ভালোবাসিস না? আবারও শামীম ভাইয়া 2 হাত দিয়ে গাল দুটো ধরে তার চোখের দিকে আমার চোখ রাখলো। এবার কেন জানি তার চোখে চোখ রাখতে সাহস পাচ্ছি না। মনে হয় আমিও তাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তাকে কিভাবে তার কথার উত্তর দেব নিজেও জানি না। কি হলো বল, নাকি এখনো চুপ করে থাকবি তুই? কি বলবো আমি এসবের কিছুই জানি না। তাছাড়া এই বিষয়ে কেউ কিছু জানলে আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তোর এই কথা থেকে বোঝা যায় তুইও আমাকে ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি আমি আপনাকে, এবং সেটা অনেক আগে থেকেই, কিন্তু কখনো বলতে পারি নাই আমি। হ্যাঁ, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি চাই। যেদিন কলেজে সবার সামনে আমাকে আপনার প্রেমিকা বললেন, সেদিন যে কতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আমিও তোকে ভালোবাসি বলেই এতদিনের সব অত্যাচার সহ্য করেছি। তার মানে আপনি সব জানতেন আপনার সাথে যা যা করেছি আমি? আমি অতটাও বোকা নই চাঁদ, আর আমার সাথে এরকম কাজ কেউ করার মতো বাসাই নাই। আপনি তাহলে আমাকে পড়তে বসালে অমন করে মারেন কেন আর শাসান কেন? আমি চাই আমার হবু বউ অন্য 8-10-এর চেয়ে দৃঢ় এগিয়ে থাক। এখন থেকে আমাকে আর শাসাতে পারবেন না। এখন থেকে আমাকে আদর করে পড়াতে হবে, তাহলে আমি ভালো করে পড়াশোনা করব। ঠিক সেই দিন থেকে আমার আর শামীম ভাইয়ের ভালোবাসাটা অনেকখানি পূর্ণতা পায়। এখন পড়তে বসলে আর আমাকে শাসন করে না, মারে না, আমাকে অনেক সুন্দর করেই সবকিছু বুঝিয়ে দেয়। আমিও এর মাঝে অনেক ভালো ছাত্রী হয়ে যাই পড়াশোনায়। শামীম ভাই আমার হাতে রান্না ছাড়া এখন খায় না, যেহেতু ফুপিমা আমাকে সব ধরনের রান্না করা শিখিয়েছে। এখন আগের থেকে অনেকটা বুঝতে শিখে গেছি। এখন সবকিছু বোঝার জানার জ্ঞান হয়ে গেছে। আমি মাঝে মাঝে ভাইয়ার সাথে অনেক জায়গায় ঘুরতে যাই। আমাদের ভালোবাসার মাঝে কোনো খাত ছিল না। আমিও এইচএসসি পরীক্ষাতে A+ পাই, তারপর ভালো একটা ভার্সিটিতে সুযোগ পাই। এত কিছুর পেছনে সব দায়িত্ব শামীম ভাইয়া পালন করেছে। একদিন শামীম ভাইয়া সহ তার রুমে খুব কাছাকাছি থেকে রোমান্টিক কথা বলতেছি।
কিন্তু ফুপিমা কখন এসে রুমে ঢুকেছে তা আমরা দুজনে একজনও জানি না। তাহলে আমার সন্দেহ ঠিক হলো, দুজনে তলে তলে টেম্পো চালাও আর আমি বললেই হরতাল, তাই না? ফুপিমার কথা শুনে দুজনে একটু দূরে সরে গেলাম। আমি তো লজ্জায় মাথা নিচু করে রেখেছি, আর শামীম ভাইয়া পালানোর জন্য পথ খুঁজতেছে। এই দুজনে একসাথে দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। মা, তুমি যা মনে করতেছো তার কিছুই না। এই চুপ করো, আমি কি মনে করতেছি তা কি তুই জানিস নাকি? আচ্ছা চাঁদনি মা, তুই বলতো কতদিন থেকে এসব প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে চলতেছে? অনেক দিন থেকে। যাই হোক, অবশেষে আমার আশাটা তাহলে পূরণ হতে চলল। তার মানে কি মা? আমিও মনে মনে চাঁদনিকে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দেওয়ার চিন্তা করতেছিলাম, কিন্তু তোকে নিয়ে সন্দেহ ছিল। যাই হোক, আর কোনো ভয় রইল না। এবার এই কথাটা তোর বাবাকে বলে দিই। না ফুপিমা, এখন এসব কাউকে বলার দরকার নাই, পরে কোনো এক সময় বলে দিও। আর ভাইয়ারও তো পড়াশোনা শেষ, এখন অফিসে বসবে। আগে অফিস করুক, কাজ বুঝুক, তারপর না হয়। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন কাউকে কোনো কিছু বলবো না। ফুপিমা চলে গেল। আমরা দুজন তখন আরো সাহস পেয়ে গেলাম, কিন্তু মনে হয় বড় আব্বু আর বড় আম্মু কিছুটা হলেও বুঝতে পেরেছে, কিন্তু সরাসরি আমাদের ধরতে পারে নাই বলে কিছু বলতে পারতেছে না। এদিকে শামীম ভাই অফিসে বসেছে, আমিও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। মাঝে মাঝে দুজনের নিরলে নিজনে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুরি। আচ্ছা চাঁদ, আমি যদি কখনো মরে যাই তুই তখন কি করবি? আচ্ছা, তোমার সিনেমার ডায়লগ ছাড়া কি অন্য কথা মুখে আসে না? ধুর, আমি মনে করেছি তুই সিনেমার নায়িকাদের মতো আমার মুখে হাত দিবি আর বলবি, এসব কথা কখনো মুখে আনবে না। আর আমি তোমার আগে যেন মরে যাই। ইস, বললেই হলো নাকি? আমি কেন এত তাড়াতাড়ি মরবো? আমাদের বিয়ে হবে, বাচ্চা হবে, নাতি নাতনি হবে, তারা বিয়ে করবে, তারপর মরতে চাই আমি। তুমি কি জানো না কি তুমি কখন মরবে? তা তো জানি না কখন করব, তবে তোমার ভালোবাসা পেয়ে আমি এসব মরার আশা করি না। এখন আমার মনোবল আরো শক্ত হয়েছে। আমি সব সময় তোমার কাছাকাছি থাকতে চাই। আমি তোমার বুকে মাথা রেখে মরতে চাই। আর আমার মনের বিশ্বাস এখন আরো বেড়ে গেছে, বুঝলে তুমি? হুম, বুঝেছি। তাই তো তোমাকে এত আপন করেই কাছে চাই। শেষ বয়সের খুঁটি না, সারা জীবনের খুঁটি হিসেবে তোমাকে আমার পাশে চাই, বুঝলে তুমি? আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে বিশ্বাস করি, সম্মান করি, আর এতটাই তোমার উপরে ভরসা করি যে তুমি যদি কখনো হারিয়ে যাও তাহলে আমি পাগল হয়েই যাব। এক আল্লাহ ছাড়া তোমার বুক থেকে আমাকে পৃথিবীর কোনো শক্তি সরাতে পারবে না। তোমার মতো করে যে আমাকে কেউ কখনো ভালোবাসবে না। তুমি বিয়ের পর আমাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবে নাকি? কেন অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো আমি? আর এসব কথাই বা এখন কেন আসতেছে? না মানে, অনেক টাকাওয়ালা স্বামী আছে, বিয়ের আগে এবং বিয়ের পরে বইয়ের সাথে সেই ভালোবাসা, কিন্তু বিয়ের কয়েক বছর পর পরকীয়ায় জড়ায় তারা। তাই আমার ভয় হয়, যদি বিয়ের পর তুমিও পাল্টে যাও। আমাকে কি তোমার এই রকম মনে হয় নাকি? তুমি ছাড়া দ্বিতীয় কারো হাত ধরার কোনো ইচ্ছে আমার নাই। যদি এমন ইচ্ছে থাকতো তাহলে প্রতি মাসে একটা করে মেয়ের সাথে সম্পর্ক করতাম। আমার শুধু তোমাকেই চাই, কারণ তুমি আমার আশা, ভালোবাসা। আমি এবার শামীমকে জড়িয়ে ধরলাম। আমিও তাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই সেও আমাকে ভালোবাসে। সে চাইলে তো সত্যি আমার আড়লে আরো কত মেয়ের সাথে প্রেমে জড়াতো, এমনকি আমাকে এতদিনে ভোগ করে ছেড়ে দিত। কিন্তু সে তো সেটা করে নাই, বরং আমাকে সব সময় সব বিষয়ে বুঝিয়েছে সে। তার মতো একজনকে পেয়ে সত্যি আমি ধন্য। আমাকে তার বুক থেকে সরিয়ে থুতনিতে হাত রেখে তার চোখের দিক করলো। আচ্ছা এবার চলো, বাসায় যেতে হবে আমাদের, না হলে পরে সমস্যা হতে পারে। আর বাসায় আমাকে জড়িয়ে ধরিস পরে, এটা পাবলিক প্লেস। তাকে ছেড়ে দিয়ে দুজনে হেঁটে গিয়ে গাড়িতে বসলাম, আর শামীম ভাইয়া গাড়ি চালাতে শুরু করে দিল। আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। অনেক দুষ্টমি আর আনন্দের দিনগুলো যাচ্ছিল। ফুপিমাও আমাদের বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি বলেছি পড়াশোনা শেষ করার পর বিয়ে করব আমি। এভাবে আরো 1.5 বছর চলে যায়। আমিও দ্বিতীয় বর্ষে উঠি ফার্স্ট ডিভিশন মার্ক পেয়ে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো নওশিন আপুও চলে আসে বাসায়, কারণ তার পড়াশোনা শেষ হয়েছে। আপু আসায় কিছুদিন খুব ভালোই ছিল সবকিছু। আমার বান্ধবীর বোনের বিয়ে উপলক্ষে আমি কয়েকদিনের জন্য তাদের বাসায় যাই। এর মাঝে হঠাৎ করে শামীম ভাইয়ের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি বারবার ট্রাই করেও ভাইয়াকে পাই না ফোনে। মনের ভিতরে অজানা এক ভয় ঢুকে যায়। বিয়ে শেষ হতে আমি চলে আসি বাসায়। বাসায় এসে দুচোখ শুধু শামীমকে খুঁজতেছিল। হঠাৎ দেখি নওশিন আপু শামীমের হাত ধরে বাসায় ঢোকে। আমার বুকের ভিতরে কি রকম একটা চিনচিন ব্যথা অনুভব করি। কি মামনি, শামীমের সাথে তোমার সময় কেমন কাটতেছে এখন? আব্বু, খুব ভালো সময় পার করতেছি আমি শামীমের সাথে। দুলাভাই,
তাহলে ওদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই, কি বলো তুমি? আরে শালাবাবু, মেয়েটা বিদেশ থেকে আসলো, আগে সবকিছু দেখুক, জানুক, বুঝুক, তারপর ভালো সময় দেখে ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব। আপা, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। আমি এবার কি বলবো, আর আমারই বা কি বলার আছে? তোমরা যেটা ভালো মনে করো সেটাই হবে। আপা, তোর কথার মানে এই দাঁড়ায় তুই এই বিয়েতে রাজি না? আমার রাজি থাকা না থাকা নিয়ে এখানে তো কারো কিছু যায় আসে না। আর তুই আর তোর দুলাভাই যা ভালো মনে করিস তাই হবে। এতক্ষণ সব কথা ফুপিমা আমার দিকে তাকিয়ে বলতেছিল। আমি তাদের কথায় কিছুই বুঝলাম না। শুধু এতটুকু বুঝলাম আমার বর্তমানে এ বাসায় অনেক কিছু হয়ে গেছে। আমি কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরেই শামীম ভাই আমার রুমে আসলো। তাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলাম। তুই চলে যাওয়ার পর সব কিছু উল্টা হয়ে গেছে চাঁদ। জানিস চাঁদ, আমি না ওই নওশিনের সাথে কোথাও যেতে চাইনি। হুট করে একদিন নওশিন আমাকে বলতেছে সে নাকি আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চায়। তারপর আব্বুকে আর বড় মামাকে নিজে থেকে সব বলে নওশিন, আর তারাও রাজি হয়ে যায়। তোর সাথে যে বিষয়টা শেয়ার করব তারও কোনো সুযোগ পাইনি আমি। আর এখন তারা সবাই চাচ্ছে আমার আর নওশিনের বিয়েটা হোক, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন প্রথমে আমরা ফুপিমার কথা শুনলাম না? কেন আমরা আরো আগে বিয়েটা করে নিলাম না? তাহলে আজ এই দিনটা দেখতে হতো না আমাদের। তুমি কোনো চিন্তা করো না চাঁদ, আমি দেখি কিছু করতে পারি কিনা। আর মা তো আমাদের পক্ষে আছেই। দেখবি সময় সুযোগ বুঝে সব ঠিক করে ফেলবো। এই মুহূর্তে কারো বিপক্ষে আমাদের যাওয়া ঠিক হবে না। তুই শুধু পাশে থেকো, আমার আর কিছুই লাগবে না। এভাবেই চলতে থাকলো সবকিছু। দিন দিন নওশিন আপু শামীমের কাছাকাছি খুব থাকতেছে। আমি কোনো সময় পাই না এখন শামীমের সাথে কথা বলার। শামীমের রুমের ভিতরেও এখন নওশিন আপু থাকে। একদিন নওশিন আপু আমাকে ডেকে বলতেছে, জানিস চাঁদনি, আমি শামীমকে সে ছোট থেকে ভালোবাসি। এতদিন বিদেশে ছিলাম, মনটা পড়েছিল শামীমেরই কাছে। মনে মনে ভাবতাম, কেন ভুল করে বিদেশে পড়তে আসলাম। আজ যদি দেশে থাকতাম তাহলে ওর খুব কাছাকাছি থাকতে পারতাম আমি। তুই তো আমার ছোট বোন, একটা সত্যি কথা বলতো, শামীম কি অন্য কারোর সাথে সম্পর্ক করে নাকি? সেটা আমি কি করে বলবো? আসছো থেকে দেখতেই তো পাচ্ছ শামীম ভাইয়ের সাথে আমার কোনো কথাই হয় না। তুই আবার কাউকে ভালোবাসিস নাকি? আপু, তোর ভালোবাসার মতো অতটাও শক্তি আমার ভালোবাসায় নাই। তুই জিতে গেলি রে আপু, আমি পরাজিত হলাম। বুঝলাম না তোর কথার কোনো মানে। আরে বাবা, নিজের ভালোবাসাকে আর কিছুদিন পর নিজের করে পাচ্ছিস। বিয়ের সব দায়িত্ব তোকে কিন্তু পালন করতে হবে। যা যা লাগে সবকিছু তোকে করতে হবে, বলে দিলাম। এখন বাসায় শামীম আর নওশিনাপুর বিয়ের কথা চলে। সবাই আমাকে সব দায়িত্ব দিতেছে। সবাই বলতেছে কোনোভাবেই যেন বিয়েতে কোনো সমস্যা না হয়। ফুপিমা চাইলেও কোনো কিছু বলতে পারতেছে না। শামীম ভাইও সবার সামনে নিজের ভালোবাসার কথা বলতে পারবে না। এখন আমি নিজে থেকে শামীমকে এড়িয়ে চলি, কারণ আমি চাই না আমার কারণে বাসায় কোনো অশান্তি হোক। বড় আব্বু আর ফুপার কথার এ বাসায় একটা মূল্য আছে, কিন্তু ফুপিমার কথা সবাই শুনতে আর মানতে বাধ্য। কিন্তু ফুপিমাও কোনো কিছু বলবে না, কারণ তার স্বামীরও কথার দাম আছে, সম্মান আছে। শামীমকে দিন দিন এতটাই এড়িয়ে চলি যে তা বলার বাইরে। আচ্ছা, তুই আমাকে এভাবে এড়িয়ে চলতেছিস কেন? আমি তোকে চাই, সেটা বুঝতেছিস না কেন তুই? না, আমি আপনাকে ভালোবাসি না, আর আমি চাই না এই বাসায় কোনো অঘটন হোক। আপনি আমাকে ভুলে যান আর নওশিন আপুকে বিয়ে করে নেন। এসব তুই কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? দেখ, তোকে ছাড়া আমি কাউকে চাই না। সেটা আমি বুঝে গেছি, কে কাকে চায় আর কে কার জন্য কি করতে পারবে। দয়া করে আমাকে ভুলে যান আর নওশিন আপুকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিন। আমি চাই না কোনো অশান্তি, আমি চাই না কারো কোনো সমস্যা হোক। আমি চাই সবাই সুখে থাক। ঠিক আছে, তাই হবে। তবে তোকেও এবার থেকে আমার বিয়ের সব দায়িত্ব পালন করতে হবে। তোকেও আমার বাসর সাজাতে হবে আর আমাকে নিজ হাতে হলুদ লাগিয়ে দিবি। দেখব এবার তুই কেমন করে থাকিস। আমি না হয় বলতে পারি নাই, তুই তো বলতে পারতি সবাইকে। আমি করব কেন অন্য কাউকে বলেন? আমি এসব পারবো না। তোকেই সব করতে হবে, আর কোনো কথা নাই। এসব বলেই শামীম ভাইয়া চলে গেল। অনেকবার আমাকে মানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি মানি নাই। আমি চাই নাই কোনো খারাপ কিছু হোক, সবাই সুখে থাক। আমি না হয় একটু কষ্ট পেলাম। শামীম ভাইয়া নিজেই দেখতেছে সব দায়িত্ব আমার আর ফুপিমার কাছে পড়েছে,
তারপর তো মামুনি বাকি সবটাই জানো তুমি। সবকিছু শোনার পর সাদিয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মনে হয় সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চায়। ছোট মানুষ হয়তো তার মনের ভিতর কিছু প্রশ্ন জাগতেই পারে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু সাদিয়া আমাকে কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। সাদিয়া শোয়া থেকে উঠে বসলো বিছানায়। আমিও উঠে বসে সাদিয়ার গালে হাত দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কোনো কিছু কি বলতে চাও নাকি মামুনি? আম্মু এতক্ষণ যে গল্প আমাকে শোনালো সেটা তোমার আর শামীমের না? আমি ভাবতেও পারিনি সাদিয়া আমাকে এমন একটা প্রশ্ন করবে। কিন্তু ভাবার বিষয় হচ্ছে সাদিয়া কিভাবে মনে করলো এটা আমার আর শামীমের ঘটনা। না মামুনি, এটা অন্য আরেকজনের গল্প। আমাকে কেন তুমি মিথ্যে বলতেছো আম্মু? আমি জানি এটা তোমার আর শামীমের গল্প। আচ্ছা আম্মু, আমার আব্বু কে? সে কোথায় থাকে? এবার আরো বড়সড় একটা ধাক্কা খেলাম। হঠাৎ সাদিয়া তার আব্বুর কথা কেন জানতে চাচ্ছে, আর কেনই বা সে আজ এসব কথা আমাকে বলতেছে। বুঝতে পারতেছি না সাদিয়ার হঠাৎ এসব প্রশ্নের কারণ কি। কি হলো আম্মু? এক মনে কি ভাবতেছো তুমি? বলো না আমার আব্বুকে। তার নাম কি? কোথায় থাকে? আমি তোমার আব্বু আর আমি তোমার আম্মু, বুঝেছো তুমি? সবার আব্বু আছে, আমার আব্বু নেই কেন আম্মু? কেন? আমি কি তোমাকে আদর কম করি নাকি? আর বললামই তো, আমিই তোমার আব্বু আমিই তোমার আম্মু। এসব কথা রেখে এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে ঘুমাবো আমি। বেশি বেশি হয়ে যাচ্ছে সাদিয়া, আসো শুয়ে পড়ো তুমি। না, আমি ঘুমাবো না। আগে বলতেই হবে আমার আব্বুকে। জানো আম্মু, সবার আব্বু স্কুলে এসে তাদের সন্তানকে আদর করে, শুধু আমার আব্বুই আসে না। বলো না আম্মু, আব্বু কোথায়? এখন আমি তার কাছে যাব। সাদিয়া, বেশি পাকনামি করিও না। আমি কি আদর করি না? নাকি আমি তোমার স্কুলে আসা যাওয়া করি না? আর কোনো কথা নয়, আসো এবার ঘুমাও। সাদিয়া এবার বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আমি তো তার এমন কাণ্ড দেখে অবাক হচ্ছি। হঠাৎ এমন কি হলো সাদিয়ার, আজ এমন করতেছে? সাদিয়া, তোমাকে কিন্তু বিছানায় ঘুমাতে বলেছি। আমি বিছানা থেকে নামলে কিন্তু মার দিব। আগে বলো আমার আব্বুকে। তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? সব জানি আমি। প্রায় রাতে তুমি ঘুম থেকে জেগে উঠে ব্যাগ থেকে একটা ফটো বের করে তাকে বুকে জড়িয়ে রাখো আর কাঁদো, আর ওই ফটোটার দিকে চেয়ে চেয়ে বলো, নিশ্চয় নওশিন আপুকে বিয়ে করে সুখে আছো। তোমাদের নিশ্চয় বাচ্চাও হয়েছে। অনেক দিন তোমাদের কাউকে দেখি না আমি। জানো, আমাদের একটা মেয়ে হয়েছে, ঠিক তোমার মতো দেখতে। তার মানে এতদিন যে আমি গভীর রাতে শামীমের ফটো বের করে কান্না করেছি, তার সবটাই জেনে গেছে সাদিয়া। হ্যাঁ, সাদিয়া যা যা বললো তার সবটাই সত্যি। সাদিয়া, এসব তোমাকে কে বলেছে? আর কিসের ফটোর কথা বলছো তুমি? ওসব কিছু না, এমনি। আসো এবার। না যাবো না আমি, যতক্ষণ আমাকে আমার আব্বুর কথা বলবে না ততক্ষণ আমি যাব না। সাদিয়া, জেদ করো না, আসতে বলেছি তোমাকে। কতবার বলবো আব্বুকে আমার? নাকি ওই গল্পের শামীম আমার আব্বু? আগে বলতেই হবে, তারপর যাব আমি। তোমাকে গল্প শোনানোই আজ ভুল হয়ে গেছে আমার। গল্প না শোনালে এসব বলতে পারতে না। আমি বিছানা থেকে নেমে সাদিয়ার কাছে গেলাম। তার একটা হাত ধরে টেনে নিয়ে আসবো, কিন্তু অপর হাত দিয়ে সে দরজা টেনে আছে আর বারবার বলতেছে, আমার আব্বুকে, আমার আব্বু কোথায় থাকে ইত্যাদি। এবারে রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে সাদিয়া কান্না করতে করতে বিছানায় গিয়ে ওপর হয়ে শুয়ে পড়লো। কান্না করতে করতে বলতেছে, জানি তো, তোমার কারণে আমি আজ আব্বুর কাছে নেই। রোজই তো আব্বুর ফটো বের করে কাঁদো, নিজে শুধু আব্বুকেই দেখো, আমাকে দেখতে দাও না। আমার কি ইচ্ছে করে না বাবার ভালোবাসা আদর স্নেহ পেতে? তুমি খুব পচা আম্মু, আমাকে তুমি মেরেছ, তোমার সাথে কোনো কথা নাই। আরে মেয়েটার কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। এই প্রথম সাদিয়ার গায়ে হাত তুলেছি আমি। ফর্সা গালে 4টা আঙুলের দাগ দেখা যাচ্ছে। সাদিয়াকে মেরে কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। আমি সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতেই সে আমার হাতটা সরিয়ে দিল। আমি উঠে একটু রান্নাঘরে গিয়ে পানি খেয়ে নিলাম। শরীর হঠাৎ কেমন যেন ঘামতেছে। মেয়েটাকে মারার পর থেকে একটু ভালো লাগতেছে না। রুমে এসে দেখি সাদিয়া ঘুমিয়ে গেছে। আমি মেয়েটার গালে হাত দিয়ে দেখলাম আঙুলের ছাপ বোঝা যাচ্ছে। সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতেছি আমি। মামুনি, আমার হাত যে শিখলে বাঁধা। আমি যে চাইলেও তোকে তোর আব্বুর কাছে নিয়ে যেতে পারি না। আমরা না হয় কষ্টে থাকি মামুনি, তবুও তারা সুখে থাক।
কারণ তারা যে আমার ভাইকে আমাকে লালন পালন করে বড় করেছে, কেমন করে তাদের সুখ নষ্ট করে দেই? আমিও তো চাই মামুনি তুই তোর বাবার আদর ভালোবাসায় থাক, কিন্তু এখন যে সম্ভব না। তোর বাবা আর তোর খালামণি সুখে আছে, তাদের সুখ আমরা নষ্ট করতে পারি না। আমি তোকে সব রকম ভালোবাসা আদর দিব। ওভাবেই সাদিয়ার মাথার কাছে ঘুমিয়ে গেলাম। মেয়েটা হয়তো না বুঝে এসব বলেছে। আমার মারাটা ঠিক হয়নি। আমার নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছে, আর সাদিয়ার জন্য কষ্ট হচ্ছে আমার। খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি সাদিয়া বিছানায় নেই। দ্রুত বিছানা থেকে উঠে বাইরে এসে দেখি সাদিয়া আগে স্কুলে ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে নিয়ে বসে আছে। বুঝেছি মেয়েটার ছোট মনে অভিমান জমে আছে। আমি ফ্রেশ হয়ে দ্রুত নাস্তা বানিয়ে দিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সাদিয়া আজ নিজ হাতে খাচ্ছে। সাদিয়াকে স্কুলে নামিয়ে দিলাম। পুরো রাস্তা সাদিয়া আমার সাথে কোনো কথাই বলে নাই। এভাবেই 2 দিন কেটে গেল। সাদিয়া কথা বলে না, নিজেই গোসল করে, নিজে খাবার নিজে খায়, নিজেই পড়ে, নিজেই ঘুমিয়ে যায়। আমি কোনো কথা বলে বা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না সে। এভাবে 2 দিন কেটে গেল। তাই আর নিজে থাকতে না পেরে, আম্মুর সাথে কি কথা বলবে না সাদিয়া? আম্মুর বুঝি কষ্ট হয় না? তুমি ছাড়া আমার কি আছে বলো? আগে বলো আমার আব্বুকে। সব বলবো তোমাকে মামুনি, তার আগে একটু মামুনিকে জড়িয়ে ধরো। সাদিয়া আবার খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও সাদিয়াকে কোলে নিয়ে আদর করলাম। সাদিয়াও আমার গালে চুমু দিল, তার ছোট 2 হাত দিয়ে আমার চোখের জল মুছে দিল। আম্মু, ফটোটার ওই শামীম আর গল্পের শামীম আমার বাবা, তাই না? এবার বুঝলাম কেন সাদিয়া বারবার ওই গল্পটাই শুনতে চায়। তাই তো বলি, এত আগ্রহ কেন তার আমার জীবনীটা শোনার জন্য। হ্যাঁ মামুনি, ঠিক তাই। চলো না মামুনি, আমরা আব্বুর কাছে যাই। না রে মামুনি, যেতে পারবো না। আমরা গেলে যে তাদের সুখটা নষ্ট হবে। ওরা যে আমাকে তোমার মামাকে নিজ হাতে মানুষ করেছে, তাদেরকে কেমন করে এত দুঃখ দিই আমরা? আমরা না হয় দূর থেকেই দেখব, শুধু দূর থেকে দেখে চলে আসব। কিন্তু মামুনি, যদি কেউ দেখে বা জেনে যায়, তখন যে আমাদের সমস্যা হবে। কেউ দেখবে না, জানবেও না, দূর থেকে লুকিয়ে দেখব তাদের আড়াল হয়ে। তাহলে তো কেউ জানতে পারবে না। একবার দেখলে আর কখনো বলবো না দেখা করার কথা মামুনি। আচ্ছা ঠিক আছে, যাব। এখন আসো, তোমাকে নতুন জামা পরিয়ে দেই। আজ তোমার আনাফ আঙ্কেল আর নাফিসা আন্টির বিয়ে না? আজকে বিয়ে বাড়িতে যাই, তারপর সেখান থেকে এসেই যাব আমরা। সত্যি আমাকে নিয়ে যাবে মামুনি? তাহলে ঠিক আছে, এক্ষুনি আমরা বিয়ে বাড়িতে যাব তাহলে। আমি সাদিয়াকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপর নিজে তৈরি হয়ে বাড়ির বাইরে চলে আসলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিকশায় উঠে বিয়ে বাড়ির দিকে গেলাম। কিছু সময় পর আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। অনেক সুন্দর করে বাসাটা সাজিয়েছে, নানা রঙের বাতি দিয়ে, চারদিকে সুন্দর করে সাজানো। আমি সাদিয়াকে নিয়ে বাসার ভেতরে গেলাম। আমাদের দেখে আনাফ চৌধুরীর মা বাবা ভাই বোন এগিয়ে আসলো। দাদু ভাই আসো আমার কাছে। দাদু ভাই দেখি আজ পরীর মতো সেজে এসেছে। চাঁদনি মা, আসতে এত সময় লাগলো কেন? সব আত্মীয় স্বজন তো এসে গেছে। আমরা তোমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আসলে সাদিয়াকে সাজিয়ে দিতে সময় লাগলো আন্টি। আরে আপু, তুমি এত দেরি করে আসলে হবে নাকি? দেখো না ভাইয়া বর সেজে বসে আছে। আরে বাবা, এত কথা বলার দরকার নাই। এবার সবাই গাড়িতে গিয়ে বসো তো। আনাফ চৌধুরীর সাথে ওর ভাই বোন, বন্ধু, অফিসের কলিগ সবাই, আমি, সাদিয়া, আনাফ চৌধুরীর মা বাবা, আত্মীয় স্বজন সবাই তার পেছনে যাচ্ছি। তারপর ফুলে সাজানো গাড়িতে উঠলো। এক এক করে সবাই গাড়িতে উঠলো। তারপর মেয়ের বাড়ির দিকে গাড়ি চললো। প্রায় ঘন্টাখানেক পরে বিয়ে বাড়ির গেটের সামনে আসলাম। কনের বাড়িও অনেক সুন্দর করে সাজানো। তারপর গেটের পূর্ব সেরে আমি চলে গেলাম কনের রুমে। সেখানে আগে থেকেই নাফিসাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে তাকে। আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসলো নাফিসা। তারপর নাফিসা এক এক করে তার পরিবারের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আম্মু, ইনি হচ্ছে আলো আপু, মানে চাঁদনি আপু, যার কথা তোমাদেরকে অনেক আগেই বলেছি। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তোমার কথা আমরা নাফিসার কাছে শুনেছি, আর সরাসরি দেখে মনটা ভরে গেল আমাদের। কি যে বলেন না আন্টি আপনি। তা মা, তোমার মেয়ে কোথায়? তার কথাও শুনেছি আমরা। মনে হয় আঙ্কেল আন্টির কাছে আছে। ওনাদের পেয়ে আর আমার কাছে আসতেই চায় না। ধুর, এসব কথা রাখো তো। মা, ছোটকে দেখছি না যে, ছোটকে ডাক দাও, আপুর সাথে পরিচয় করিয়ে দেই। ও মনে হয় ওর অফিসের কলিগের সাথে আছে। দাঁড়াও তোমরা, আমি ডেকে নিয়ে আসতেছি। নাফিসার আম্মু তার ছোট ভাইকে ডাক দিতে গেল। আমি তখন বসে বসে নাফিসার সাথে কথা বলতেছিলাম। এদিকে বিয়ের সব আয়োজনের তোড়জোড় চলতেছে।
কিছুক্ষণ পর নাফিসার মা তার ছোট ছেলেকে নিয়ে আসলো। কোথায় রে আপু? সেই আলো আপু। ছোট, এসেছিস? এই হচ্ছে আলো মানে চাঁদনি আপু। আর চাঁদনি আপু, এই হচ্ছে আমার ছোট ভাই ফাহিম। আমি পিছনে ঘুরে তাকালাম। এ কি? এ আমি কাকে দেখছি? না মানে ফাহিমের সাথে আমার ছোট ভাই শাওনও আছে। আমি শাওনের দিকে একধানে তাকিয়ে আছি, আর শাওনও আমার দিকে একধানে তাকিয়ে আছে। দুই ভাই বোনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম শাওনের চোখ দিয়ে পানি বের হচ্ছে। হয়তো এটা আনন্দের পানি তার চোখে। হুট করে শাওন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আরো বেশি করে কাঁদতে লাগলো। সেখানে থাকা উপস্থিত নাফিসা আর তার পরিবারের লোক এসব দেখে তো অবাক। তারা এসবের কিছুই বুঝলো না। চাঁদনি আপু, শাওনকে ধরে কাঁদছো কেন তুমি? আমরা তো কিছুই বুঝলাম না। তখন শাওন আমাকে ছেড়ে দিয়ে তার চোখের পানি মুছে নাফিসাকে বলতেছে, নাফিসা আপু, তোমাকে বলেছিলাম না আমার একটা বড় আপু ছিল আর সে আমাদের ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে আমার সেই আপু। কি? চাঁদনি আপু তোমার আপু হয়? ও মাই গড, আমি ভাবতেও পারিনি। যদি আরো আগে জানতাম তাহলে অনেক আগেই তোমাকে চাঁদনি আপুর কাছে নিয়ে যেতাম। ভাই তুই কেমন আছিস? বাবা কেমন আছে? ফুপিমা, বড় আব্বু, বড় আম্মু, ফুপা, বাকি সবাই কেমন আছে? আর তুই বা এখানে কেন? আমি ভালো আছি, বাসার সবাই ভালো আছে। আব্বু বেঁচে নেই রে আপু। তুই চলে আসার শোকে আব্বু তার কিছুদিন পরেই মারা গেছে। আর আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি, আর ফাহিমও সেই কোম্পানিতে চাকরি করে। সেই থেকে ফাহিমের সাথে আমার বন্ধুত্ব। একদিন নাফিসা আপুর মুখে আলো নামের একজনের কথা শুনি আর তাকে দেখতে চাই। তখন নাফিসা আপু বলে আলো নাকি এখানে আসবে, কিন্তু ভাবতে পারিনি এখানে এসে তোর সাথে আবার দেখা হবে। জানিস আপু, তোকে সবাই অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, এমনকি এখনও তোর খোঁজ করতেছে সবাই। আপু, তুই এখানে কেমন করে? সে অনেক কথা। নাফিসার সাথে যার বিয়ে হচ্ছে তার অফিসেই চাকরি করি আমি। আর তার মা বাবা আমাকে তাদের কাছে আশ্রয় দিয়েছে। আর বাবা মারা গেছে। আমি কি অভাগা মেয়ে? নিজের বাবার মৃত্যুর সময়ও পাশে থাকতে পারলাম না, আর তাকে এক নজর দেখতেও পারলাম না। আমি সত্যি খুব খারাপ মেয়ে রে ভাই। নিজের বাবার মৃত্যুর সময় তাকে শেষবারের মতো দেখতেও পারলাম না। আপু চল, আজকেই আমরা আমাদের শহরে যাব। না রে, যেতে পারবো না আমি। তাছাড়া আজকে নাফিসা আর আনাফ চৌধুরীর বিয়ে। আচ্ছা ঠিক আছে, বিয়ে শেষে আমরা যাব। এখন চল তো, তোর সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা যাবো তো, এত তাড়া দিতেছিস কেন? আমি শাওনকে সাথে নিয়ে বাসার বাইরে চলে আসলাম। শাওন আমার দিকে তাকিয়ে আছে। শাওনের চোখে আবারও পানি দেখতেছি আমি, কিন্তু এবার এই চোখের পানির ভাষা খুঁজে পেলাম না আমি। শাওনের চোখের পানির ভাষা সত্যি এবার বুঝতে পারি নাই আমি। অপলক আমার দিকে সে তাকিয়ে আছে। ভাইটা আমার অনেক বড় হয়ে গেছে, চাকরি করতেছে। সত্যি সে আজ নিজের দায়িত্ব নিজে নিতে শিখে গেছে। আমি শাওনকে নিচ থেকে ওপর পর্যন্ত দেখতেছি। শুধু যে আমার ভাইয়ের চোখে পানি তা না, আমার চোখ দিয়েও অনবরত পানি ঝরতেছে। দুই ভাই বোন দুজনের দিকে তাকিয়ে আছি আর কান্না করতেছি। কিরে, তুই এভাবে কেন কান্না করতেছিস? নাকি আমাকে দেখে খুশি হস নাই? ধুর বোকা, কি বলিস তুই? তোকে এখানে এভাবে পাবো তা তো স্বপ্নেও কল্পনা করি নাই আমি। তুই দেখি আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। আর আপু, তুই তো আগের থেকে একটু বেশি মোটা আর সুন্দর হয়েছিস। তা হয়েছি বটে। এবার বল, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি আর সুখে আছে। কিন্তু তুই না থাকাতে সবার একটু মন খারাপ। তোকে আমরা কত জায়গায় খুঁজেছি, দিন নেই রাত নেই, তোকেই শুধু খুঁজেছি। আর সেই তুই কিনা এখানে। কি করব বল, এভাবে সবার বোঝা হয়ে আমি থাকতে চাইনি রে। আর সবার সুখের জন্য তো সবাইকে ছেড়ে এই দূরে চলে এসেছি। আচ্ছা, আমাকে ছেড়ে কেমন করে তুই চলে আসতে পারলি? তুই তো ভালো করেই জানতি তুই ছাড়া আমার আপন আর কে ছিল। আমার কথা না হয় বাদই দিলাম, ফুপুমণিকে ছেড়ে তুই কেমন করে এই 7টা বছর এখানে কাটিয়ে দিলি? আমি পরিস্থিতির শিকার আমার ভাই। আমাকে না হয় এবার ক্ষমা করে দে। চোখে আবারও পানি আসলো। ফুপিমার কথা আমার খুব মনে পড়ে রে। ফুপিমা নিশ্চয় এখনো আমার কথা ভাবে। এবার শাওনের চোখেও পানি এসে গেল। বুঝলাম না ফুপিমার কথা বলাতে সে কেন কান্না করতেছে। আমার দিকে সে করুণভাবে তাকিয়ে কান্না করতেছে আমার ভাইটা। কিরে, এভাবে কান্না করবি নাকি বলবি কিছু?
তুই চলে আসার পর ওই বাড়িতে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে রে। ঠিক বুঝলাম না আমি, শাওন। তুই চলে আসার পর আব্বু তোর শোকে মারা গেল, সেটা তোকে বললাম। কিন্তু জানিস আপু, তুই চলে আসার পর ফুপুমণি প্রায় পাগলের মতো হয়ে গেল। এমন কোনো দিন রাত নাই তোর কথা বারবার জিজ্ঞেস করে নাই। আমি জানি রে, আমার মায়ের পর যদি আমাকে কেউ ভালোবেসে থাকে সেটা হলো আমার ফুপিমা। আপু, তুই ফুপুমণি সেই ভালোবাসার দাম দিতে পারিস নাই। এক, তুই বাড়ি ছাড়া। দুই, আপু মারা গেল। আর শোনো, ফুপুমণি হঠাৎ স্ট্রোক করে। কেঁদে ফেলল। কি বলিস ভাই? ফুপিমা এখন কেমন আছে? খুব অস্থির হয়ে জিজ্ঞেস করলাম। ফুপুমণি স্ট্রোক করার পরই প্যারালাইজ হয়ে যায়। এখন পর্যন্ত ফুপুমণি ঠিক হয় নাই। বিছানায় এখন পর্যন্ত ঠিক ওইভাবে আছে। দুটো হাত পা চলে না, কথা বলতে পারে না, এমনকি তার পুরো শরীর অবশ হয়ে গেছে। এটা তুই কি বললি ভাই? আমার সুখে আমার কারণে আজ পুরো পরিবারের মাঝে শোক। তবে আপু, এতদিন সবাই সব কিছু মেনে নিয়েছে। বড় আব্বু, বড় আম্মু আমার সব দায়িত্ব পালন করে। এমনকি আজ যে কোম্পানিতে চাকরি করতেছি সব অবদানই বড় আব্বু আর বড় আম্মুর। তাছাড়া ফুপা আমাকে তার ছেলের মতো করেই সব কিছু করে দিয়েছে। নৌসিন আপু ছোট বোন দুটোর বিয়ে হয়েছে, তার ছোট ভাই দুটো দেশেই পড়াশোনা করতেছে। মোট কথায় কম বেশি সবাই যে যার মতো নিজেকে গড়ে তুলেছে। নওশিন আপুদের বাচ্চা হয়েছে তাই না শাওন? হ্যাঁ, হয়েছে তো। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের বয়স 4 বছর আর মেয়েটার বয়স সবেমাত্র 6 মাস। আমি চলে আসার 8 বছর হলো, আর তারা এত বছর পর বাচ্চা নিল। নিশ্চয় হয়তো প্রথম দিকে শামীম নওশিন আপুকে মেনে নিতে পারে নাই। আর সেটাও যদি না হয় ফুপিমা আর বাবার কারণে হয়তো তারা সময় নিয়েছে। কিরে আপু, চুপ হয়ে গেলি যে? কথা বলতেছিস না কেন? হালকা ধাক্কা দিয়ে কই চুপ হলাম? তোর কথা ভাবতেছি। বড় হয়ে গেছিস, চাকরি করিস, এবার তোকে বিয়ে দিতে হবে। ধুর আপু, তুই না কি থেকে কি বলিস? লজ্জা পেল। আমাদের কথা বলার মাঝে হঠাৎ আঙ্কেল আন্টি আর সাদিয়া চলে এলো। সাদিয়া আঙ্কেলের কোল থেকে নেমেই দৌড়ে এসে আমার কোলে উঠল। তামা আলো, এটা তোমার ভাই নাকি? হ্যাঁ আঙ্কেল, এটাই আমার ছোট ভাই শাওন। নাফিসার ছোট ভাই ফাহিমের সাথে চাকরি করে। আজ ওদের জন্য আমার ভাইয়ের দেখা পেলাম। ভালোই হয়েছে মা, এভাবে একা একা এইখানে আর কত বছর বা থাকবে? অনেক তো হলো, আর কত মনের সাথে যুদ্ধ করবি? ভাইকে পেয়ে গেছে, আর কি লাগে। আলোমা, বিয়ে তো শুরু হলো বলে তোমরা দুই ভাই বোন তাড়াতাড়ি কথা শেষ করে আসো। আন্টি আপনি যান, আমরা আসতেছি। আঙ্কেল আর আন্টি চলে গেল। সাদিয়া শাওনকে দেখে বারবার আমার কাঁধে মুখ লুকাচ্ছে, কিন্তু শাওনও বুঝতে পারছে না আমার কোলে এই মেয়েটাকে, আর কেনই বা তাকে দেখে লুকিয়ে যাচ্ছে বারবার। শাওন প্রশ্নসূচক চোখে আমার দিকে তাকালো। শাওন, ও হলো আমার একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা সাদিয়া। আপু, এটা তোর মেয়ে? অনেকটা অবাক হয়ে তুই এখানে এসে বিয়ে করেছিস? না না ভাই, ভুল বুঝিস না, আমি এখানে কাউকে বিয়ে করি নাই। এ হলো আমার আর শামীমের ভালোবাসার বৈধ নিশানা। উফ, এতক্ষণে শান্তি পেলাম। যাই হোক আপু, আমরা কালকেই আমাদের শহরে চলে যাব। তোকে আর এখানে থাকতে দিব না। বলে সাদিয়াকে তার কোলে নিল। না ভাই, এই পোড়া মুখ নিয়ে ওই বাড়িতে সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি। তাদের সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নাই। আমার কারণে সবার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এই অপরাধ বোধ নিয়ে আমি যেতে পারবো না। আপু, তোকে কেউ কিছু বলবে না, কারণ শামীম ভাই সব সত্যি সবাইকে বলে দিয়েছে। এমনকি তোর ডায়েরিটা আমরা সবাই পড়েছি এবং সব কিছু আমরা সবাই জেনে গেছি। অপরাধী তুই না আপু, বাড়ির সবাই নিজেদেরকে অপরাধী ভাবে। তুই একটাবার বাড়িতে চল, তাহলে বুঝতে পারবি তোকে কাছে পাবার জন্য সবাই কি আগ্রহ নিয়ে বসে আছে। তুই চল আপু, যদি ফুপুমণি আবার সুস্থ হয়। শাওনের কথা শুনে আর না করতে পারলাম না। শাওনকে বললাম, আমরা তাহলে কালকেই বাড়ির দিকে রওনা দিব, কিন্তু যাবার আগে সবার কাছ থেকে তো আমাদের বিদায়টা নিতে হবে নাকি? এবার সাদিয়া ওর মামার কোল থেকে নেমে আমার কাছে এসে বলল, মামুনি, এটা কে? আর তোমরা কাকে নিয়ে এত কথা বলতেছ? আর কালকে তোমরা কোথায় যাবে? মামুনি, এটা হচ্ছে তোমার মামা আর আমার একটা মাত্র ছোট ভাই। আমরা তোমার নানা বাড়ি যাবার কথা বলতেছি, আর যে গল্পটা বলতাম সেখানে যাব। এইটা বুঝি তোমার ভাই আর আমার মামা, তাই না মামুনি?
ওরে পাকনা বুড়ি, এত সুন্দর করে কথা বলো তুমি। আসো মামার কোলে, মামা তোকে অনেক খেলনা কিনে দিবে। অমনি সাদিয়া ওর মামার কোলে গেল। সাদিয়াকে কোলে নিয়ে শাওন গালে মুখে চুমুতে ভরে দিচ্ছে। পাল্টা জবাবে সাদিয়া ওর মামার গালে মুখে চুমু দিতেছে। সাদিয়া বারবার বলতেছে, কি মজা কি মজা, আমার মামা কালকে যাবে নানার বাসায়। ওর কথা শুনে আমরা দু ভাই বোন হাসতে লাগলাম। আমরা এবার গেলাম বিয়ের প্যান্ডেলে। আমরা যাওয়ার কিছুক্ষণ পর আনাফ চৌধুরী আর নাফিসার বিয়েটা হয়ে গেল। তারপর সবার সাথে আমার ভাইকে পরিচয় করিয়ে দিলাম। বিয়ে বাড়ির খাওয়া শেষ করে এক এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রাতেই বাসায় চলে আসলাম। বাসার মালিককে বলে রুমের চাবি 1 মাসের বাসা ভাড়া বুঝিয়ে দিয়ে বললাম আজকে আমরা চলে যাচ্ছি। রুমে ঢুকে সবকিছু গোছগাছ করে ব্যাগে আর লাগেজে ভরলাম। এর মাঝে শাওন একটা কার নিয়ে চলে আসলো। কিরে, কারটা কার? আর তুই কার ভাড়া করলি কেন? আমরা তো বাসেই যেতে পারতাম। এত রাতে বাস কিংবা অন্য কোনো গাড়ি পাবি না আপু, আর এটা হলো আমার নিজের গাড়ি বুঝলি। আর তুই বোকা নাকি? আল্লাহ কি আমাদের কম দিয়েছে নাকি? এখানে চাকরি করার মানে হলো যাতে বড় আব্বুর সাথে আমি আমাদের ব্যবসা কোম্পানি সামলাতে পারি। আর আমিও বসকে বলে একেবারের জন্য চলে আসলাম। নে এবার গাড়িতে ওঠ তুই। শাওন তো ঠিকই বলেছে, আল্লাহ তো আর কম দেয়নি আমাদেরকে। আমি হাসি মুখে গাড়িতে উঠলাম। সাদিয়া আমার কোলে ঘুমিয়ে গেল। শাওন নিজে গাড়ি চালাতে লাগলো। আমি চিন্তা করতেছি বাড়িতে গেলে কি হবে। সবাই কি আমাকে কাছে টেনে নিবে, নাকি আমাকে তারা বকবে, গালাগালি করবে কিংবা গায়ে হাত তুলবে? আচ্ছা, শাওনকে তো একবারও শামীমের কথা বললাম না, আর শাওনও তো শামীমের কথা বলল না। আর বলবেই বা কেন? নিশ্চয়ই শামীম নওশিন আপুকে নিয়ে বেশ সুখে আছে। কিন্তু আমার মেয়ে সাদিয়া যদি শামীমকে বাবা বলে, আর শামীম যদি মেনে না নেয় কিংবা প্রশ্ন তোলে, আর নওশিন আপু যদি এসব শোনার পর, আল্লাহ, কি করব আমি? আমার তো মাথা কাজ করতেছে না। বাড়ি গেলে যদি সত্যি গন্ডগোল বেঁধে যায়, তখন আমি কি করব? এরকম নানান চিন্তা করতে করতে আমিও গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম। হঠাৎ শাওনের ডাকে আমার ঘুম ভাঙলো। এই আপু ওঠ, আর কত ঘুমাবি? নে এবার উঠে ফ্রেশ হয়ে নে। আমরা আর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আছি। আমি গাড়ি থেকে সাদিয়া সহ একটা রেস্টুরেন্টে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম, সাথে শাওনও হলো। তারপর হালকা নাস্তা করলাম। নাস্তা করতে করতে শাওন বাড়িতে ফোন দিয়ে বলল আমি বাড়িতে আসতেছি, ভাইয়া আর সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর নাস্তা শেষ করে আবারও গাড়িতে উঠলাম। গাড়ি যত বাড়ির কাছাকাছি আসতেছে ততই আমার শরীর শিউরে উঠতেছে। কিছু সময় পর আমরা বাড়িতে ঢুকে গেলাম। গাড়ি থেকে নামতেই ভেতরটা কেমন যেন ধুকধুক করতে লাগলো। তারপর আস্তে আস্তে বাড়ির দরজার দিকে এগোতে লাগলাম। বাড়ির ভিতর ঢুকে দেখি সবাই যে যার মতো বসে আছে, কাজ করতেছে। হঠাৎ আমাকে দেখে সবাই অবাক হয়ে গেল। যার হাতে যেটা ছিল সব মেঝেতে পড়ে গেল। বড় আব্বু তো ধূপ করে সোফায় বসে পড়ল। ফুফা তো কথাই বলতে পারতেছে না। বড় আম্মু তো পানির জগটাও ফেলে দিল। নওশিন আপু আর তার ছোট বোন দুটো দৌড়ে আমার কাছে আসলো। কি রে চাঁদনি, তুই এতদিন কোথায় ছিলি? এভাবে কেউ বাড়ি থেকে চলে যায়? আরে কথা বলতেছিস না কেন? আমরা কি তোর কথা রাখতাম না? আমরা কি তোকে ভালোবাসি না? কেমন করে পারলি আমাদেরকে রেখে চলে যেতে? চাঁদনি আপু, তুমি আমাদের এভাবে একা করে যেতে পারলে? কি চাঁদনি আপু, তুমি এমন পাষাণ হলে কবে থেকে? কোথায় তোমাকে খুঁজি নাই বলো? তোমার বন্ধু বান্ধবী, ভার্সিটির আশেপাশে, আত্মীয় স্বজনের বাসা, সব জায়গায় তোমাকে তো কোথাও পেলাম না। এভাবে নওশিন আপু আর তার ছোট বোন দুটো বলতেছিল। এবার বড় আব্বু আর বড় আম্মু আমার কাছে চলে আসলো। কি চাঁদনি, তোর বড় আব্বু আর আমি কি তোকে কম ভালোবাসতাম? আচ্ছা, আমরা কি তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছিলাম? আমাদের তো সবটা খুলে বলতে পারতি। এবার চলে গেলে আমাদেরকে রেখে। নৌসিনের আম্মু ওকে আর কি বলবে? ও কি আর আমাদেরকে ভালোবাসে? ও তো ওর নিজের স্বার্থ দেখছে। ওর বাবা, আমার ছোট ভাই, মারা গেছে সেটা কি জানে না? সে কি জানে আমার বড় ভাই বোন তোর জন্য বিছনায় পড়ে আছে? ও তো এমন এক মেয়ে যে কিনা নিজের বাবার লাশটাও দেখতে পারে নাই। এমন একটা মেয়ে শেষ সময় বাবার আসল ভালোবাসাটা বুঝে নাই। বড় আব্বু, বড় আম্মু, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। ওই সময়টা আমি খুব ভয়ে ছিলাম, আমার মাথা কাজ করে নাই। আর তোমরা যখন সবকিছু জানো তখন আর কি বলবো। আমি চাইনি আমার কারণে নওশিন আপু আর শামীম ভাইয়ের বিয়েটা ভেঙে যাক। ওই সময় সবাই এত খুশি ছিল, আমি কাউকে তখন কোনো কিছু জানানোর জন্য প্রস্তুত ছিলাম না। বুঝলাম,
সব। তোর বড় আব্বুকে না বলিস, আমাকে তো বলতে পারতি। নাকি আমি তোর নিজের মা নই বলে বলতে চাস নাই? আচ্ছা শাওন, তুই ওর দেখা কোথায় পেলি? নাকি তুই আগে থেকে জানতি চাঁদনি কোথায় আছে? আর এই বাচ্চাটা কে? শাওন বলতে গেলে আমি শাওনকে থামিয়ে দিলাম। তারপর এক এক করে সব বললাম এই বাড়ি থেকে চলে যাবার পর আর এখানে আসা পর্যন্ত। তাহলে এটা চাঁদনির মেয়ে, আমার নানু ভাই? হ্যাঁ বড় আব্বু, এটা আমার সন্তান সাদিয়া। এতক্ষণ থেকে ফুফা বসে বসে আমাদের কথা শুনতেছিল। তারপর ফুফা এসে বলল, আমি তোকে কিছুই বলবো না, শুধু এতটুকুই বলবো, তুই চলে যাওয়ার পর আমার পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। এরপর ফুফা কাজের মেয়েটাকে ডাক দিল। সে ফুপিমাকে হুইল চেয়ারে করে আমার কাছে নিয়ে আসলো। ফুপিমাকে দেখে কেঁদে ফেললাম আমি। তা দেখে ফুপিমার চোখ থেকে পানি ঝরতেছে। আমি দৌড়ে গিয়ে ফুপিমাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও ফুপিমা, আর জীবনেও এমন ভুল করব না। আমি তোমাকে সেবা যত্ন করে ইনশাল্লাহ আবারও সুস্থ করে তুলব। মায়ের পরে তো তোমার কাছ থেকেই সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি আমি। চাঁদনি, এবার তোর ফুফুকে ছাড়, ওকে এখন ওষুধ খাওয়াতে হবে। নার্সটা চলে এসেছে। আর এদের সবার সাথে কথা বল, আর বাকি সবার সাথে পরিচয় হয়ে নে। কাজের মেয়েটা ফুপিমাকে নিয়ে চলে গেল। মন বলতেছে আমাকে দেখতে পেয়ে ফুপিমা কিছুটা সুস্থতা বোধ করতেছে। এরপর এক এক করে বড় আব্বু ছোট মেয়ে দুটো স্বামীর সাথে পরিচয় হলাম। নওশিন আপুর ছোট বাচ্চা দুটোর সাথে পরিচয় হলাম। সাদিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। সাদিয়াও নতুন পরিবেশে আপন মানুষদের পেয়ে তাদের সাথে খেলায় হাসিতে ভরে উঠতেছে। কিন্তু হঠাৎ কে যেন মাথায় চাটি মেরে বলতেছে, কি শালি, সবার সাথে পরিচিত হলে আমার সাথে পরিচিত হবে না? আমি লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ঠিক তখনই নওশিন আপু এসে আমার সাথে তার পরিচয় করিয়ে দিল। ইনি হলেন আমার স্বামী। আরে অবাক হোস না, সত্যি বলতেছি। তুই বিয়ের দিন চলে যাবার পর তোকে সবাই খুঁজতেছিল। তোকে ছাড়া নাকি শামীম ভাই আমাকে বিয়ে করবে না। তারপর তোকে খোঁজা শুরু করে দিলাম। খুঁজতে খুঁজতে এক সময় তোর ডায়েরিটা পেয়ে গেলাম। এরপর তোর আর শামীম ভাইয়ের সব জেনে গেলাম। শুরুতে শামীম ভাই কিছুই স্বীকার করতে চায় নাই। তুই নাকি কসম দিয়েছিলি। পরে অবশ্য সব জানতে পারি। তারপর তোকে সব জায়গায় খুঁজি, পাই নাই। ছোট আব্বু তোর টেনশনে মারা গেলেন। শামীম ভাইও এলোমেলো হয়ে গেল। ফুফু অসুস্থ হলো। পরে আমাকে ইনার সাথে অনেক পরে বিয়ে দিল। রাতে শাওন সবাইকে ফোন করে বাড়িতে আসতে বলে। সবার জন্য নাকি সারপ্রাইজ আছে। তারপর তো সব দেখলি, পরিচয় হলি, সবকিছু হলো। নওশিন আপুর কথা শুনে কান্না করতে লাগলাম। এবার আমার চোখ দুটো বাড়ির সব জায়গায় শামীমকে খুঁজতে লাগলো। সবার সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু শামীম বাদে। আর নওশিন আপুর ছোট ভাই দুটো পড়াশোনার জন্য বাইরে আছে। নওশিন আপু ব্যাপারটা বুঝতে পেরে বলতেছে, তোকে পেয়ে দেখ পুরো বাড়ি মানুষের মনের কি আনন্দ। দেখ ফুফার আব্বু তোর মেয়ের সাথে কি মজা করতেছে। আর তোর মেয়েও দেখ তোদের সাথে কেমন করে মানিয়ে নিতেছে। আর যাকে তুই খুঁজতেছিস সে তার নিজের ঘরে আছে। আপু সবার বিষয়ে সাদিয়াকে আগে থেকেই জানিয়েছিলাম, তাই তো সে সবার সাথে আনন্দ করতেছে। আপু আমি এখন ওর কাছে গেলাম, সবার আগে তার অভিমানটা যে আমার ভাঙাতে হবে। বলেই আমি দৌড়ে শামীমের রুমে গেলাম। কেন ভাইয়া বলছি না সেটা তো বোঝার কথা। সে এখন আমার স্বামী, ঠিক আছে? গিয়ে দেখি শামীম বারান্দায় দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানতেছে। কিন্তু অবাক করার কথা হলো রুমে কে আসলো না জেনেই সে বলে দিল, চাঁদ, তুই এসেছিস তাহলে? খুব ভালোই করেছিস বাড়ি থেকে পালিয়ে গিয়ে। আমাকে কষ্ট দিতে সত্যি তোর খুব ভালো লাগে, তাই না? আমার যে একটা মেয়ে আছে তাও জানতাম না আমি। আমাকে কষ্ট দিয়ে সত্যি তুই খুব সুখ পাস, তাই না? আমি দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এমন ভুল আর এ জীবনে হবে না। যত কষ্ট দুঃখ দিয়েছি দরকার হলে প্রত্যেকটা দিন আমাকে ফেরত দিও। প্রতিদিন অবহেলা করিও, গায়ে হাত তুলিও। আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে আগের মতো হাসি খুশি রাখবো। তোমার যত দুঃখ কষ্ট আছে সব লাঘব করে দিব। এরপর কি জীবন চলতে থাকলো। শামীম আমাকে সত্যি কিছুদিন অবহেলা করে বুঝিয়ে দিয়েছে ভালোবাসার মানুষ দূরে থাকলে কষ্ট দিলে কি হয়। ধীরে ধীরে ফুপিমাকে সুস্থ করে তুলতে লাগলাম সেবা যত্ন করে। সাদিয়া এখন আর তার বাবা ছাড়া কিছুই বোঝে না। সারাদিন বাবা মেয়ে দুষ্টুমি মজা আর আনন্দ করে আর আমাকে জ্বালায়। নওশিন আপু আর তার ছোট বোন দুটো যার যার স্বামীর বাড়ি চলে গেল। শাওনকে বিয়ে দিলাম তার ভালোবাসার মানুষের সাথে। বাড়িতে ঠিক আগের মতো আনন্দ হতে লাগলো। এর পরেরগুলো দয়া করে নিজেদের মতো সাজিয়ে নেন। সমাপ্ত।